মুভি শুরুতেই এক নববিবাহিত দম্পতিকে দেখানো হয় যারা ট্যাক্সিতে করে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে যাচ্ছিল। তাদের মধ্যে মেয়েটির নাম জুলিয়া এবং ছেলেটির নাম ফ্রান্সিস। জুলিয়া একজন আমেরিকান, অন্যদিকে ফ্রান্সিস হলো রোমানিয়ান, যদিও সে তার ছোটবেলা আমেরিকাতে কাটিয়েছে। ফ্রান্সিসের কোম্পানি তাকে রোমানিয়ায় বদলির কারণে তারা দুজন এখন রোমানিয়ায় শিফট হয়েছে। ফ্রান্সিস তখন সেই ট্যাক্সি চালকের সাথে রোমানিয়ান ভাষায় কিছু কথাবার্তা বলতে থাকে, কিন্তু একজন আমেরিকান হওয়ায় স্বাভাবিকভাবেই জুলিয়ার পক্ষে তাদের কথোপকথন বোঝা সম্ভব হয়ে ওঠে না। ট্যাক্সিটি তাদেরকে তাদের নতুন বিল্ডিং এর সামনে নামিয়ে দেয়। বিল্ডিং এ প্রবেশের সময় জুলিয়া লক্ষ্য করে যে তাদের বিল্ডিং এর ঠিক অপোজিটে থাকা বিল্ডিংটির জানালা দিয়ে কেউ একজন জুলিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সে তখন বিষয়টিকে একদম স্বাভাবিকভাবেই নেয়। ভেতরে প্রবেশের পর বিল্ডিং এর মালিক তাদের স্বাগত জানিয়ে তাদের অ্যাপার্টমেন্টের রুমগুলো দেখিয়ে দেয়। তাদের রুমে একটি বিশাল কাঁচা জানালা ছিল, যেখান থেকে সেই রাস্তার অপোজিটে থাকা বিল্ডিংটি খুবই স্পষ্টভাবে দেখা যেত। সেই রাতে হঠাৎ জুলিয়ার ঘুম ভেঙে গেলে জানালার কাছে গিয়ে সে দেখে যে সেই অদ্ভুত লোকটি এখনো সেখানে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখনও সে বিষয়টি উপেক্ষা করে এবং পুনরায় ঘুমাতে চলে যায়। পরদিন সকালে ফ্রান্সিস তার অফিসে চলে যায়। তখন জুলিয়াও তার দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সে তার পাশের অ্যাপার্টমেন্টটি থেকে আসা হাই ভলিউমে মিউজিক এবং তার প্রতিবেশীর চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায়। পরবর্তীতে সে রোমানিয়ান ভাষা শেখার এবং পুরো শহরটি ঘুরে দেখার পরিকল্পনা করে, কিন্তু ভাষাগত সীমাবদ্ধতার কারণে কয়েকদিনের মধ্যেই তার জীবন ধীরে ধীরে একাকিত্ব ও একঘেয়েমিতে পরিণত হতে থাকে। একদিন বাইরে থেকে বাড়ি ফিরে সে দেখে তাদের অ্যাপার্টমেন্টের দরজা খোলা। অবাক হয়ে দরজাটির সামনে গেলে ভিতর থেকে বাড়িওয়ালা মহিলাটি বেরিয়ে আসে। আসলে তাদের অ্যাপার্টমেন্টের লাইটে সমস্যা হওয়ায় সে ইলেকট্রিশিয়ান ডেকে তাদের লাইটটি ঠিক করিয়ে দিয়েছে। অতঃপর জানালা দিকে তাকালে সে আবারও সেই ব্যক্তিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখতে পায়। তবে সে বিষয়টি তখনও ফ্রান্সিসকে জানায় না। রাতে ফ্রান্সিস বাসায় আসলে তারা দুজনে একসাথে কোথাও বাইরে যায়। বাইরে কিছুক্ষণ সময় কাটানোর পর তারা হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিল। পথে একটি অ্যাম্বুলেন্স বসে থাকা একজন লোক এবং জায়গাটি ঘিরে রাখা কয়েকজন পুলিশকে সেখানে দেখতে পেয়ে ফ্রান্সিস সেখানে দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে সেখানে কি হয়েছে তা জিজ্ঞাসা করে, কিন্তু সেই মহিলা তাকে সঠিকভাবে কিছু বলতে পারে না। পরবর্তীতে নিউজের মাধ্যমে তারা জানতে পারে যে তাদের বিল্ডিং এর কাছেরই কোনো এক বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট থেকে একটি নারীর মৃতদেহ পাওয়া গেছে এবং যে ব্যক্তি অ্যাম্বুলেন্সে বসেছিল সেই নাকি সেটি খুঁজে পেয়েছিল। নিউজে এটি শোনার পর জুলিয়ার মনে আতঙ্কের সৃষ্টি হয়। সে অবশেষে ফ্রান্সিসকে তাদের অপোজিটে থাকা বিল্ডিং এর সেই লোকটির কথা জানায়, যে কিনা তারা এখানে আসার পর থেকে জুলিয়ার দিকে নজর রাখছে। কিন্তু ফ্রান্সিস এটিকে নিছক কাকতালীয় ঘটনা বলে মনে করে এবং জুলিয়াকে এই বিষয় নিয়ে বেশি দুশ্চিন্তা না করার পরামর্শ দেয়। সে তাকে জানায় যে রাতের বেলা তার কলিগসরা ডিনারে আসবে। রাতে ডিনারের সময় ফ্রান্সিসের কলিগ সাইমন সম্প্রতি ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডটির কথা বলতে শুরু করে, যেটি নিউজে দেখানো হয়েছিল। কথার মাঝে একসময় সে বলে ওঠে, একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে মৃতদেহটি নাকি মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। সে আরো বলে যে এর আগের মাসেও ঠিক একই রকম আরেকটি খুনের ঘটনা ঘটেছিল, যেখানেও একটি মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনা দুইটির মধ্যে মিল থাকায় সাইমন বলে যে এটি কোনো সিরিয়াল কিলারের কাজ, যে তাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং এই হত্যাকাণ্ডগুলো সেই ঘটাচ্ছে। পুলিশ তাকে স্পাইডার নামে অভিহিত করছে। তারপর জুলিয়া বাইরে ময়লা ফেলতে গেলে হঠাৎ তার পাশের অ্যাপার্টমেন্টে থাকা তার প্রতিবেশী আইরিনার সঙ্গে দেখা হয়। আইরিনা তখন গতদিন অনেক শোরগোল করার জন্য জুলিয়ার কাছে ক্ষমা চেয়ে বলে যে পরবর্তীতে সে যদি আবার এরকম শোরগোল করে তাহলে জুলিয়া যেন তাকে জানিয়ে দেয়। পরের দিন জুলিয়া একটি নিউজ পেপারে সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার মহিলাটির নাম দেখে তার সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা করে। তখন সে জানতে পারে যে আসলে বুখারেস্টে সত্যিই একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। এমনকি ভিকটিমসদের মধ্যে একজন, যে কিনা বেঁচে গিয়েছিল, সাক্ষাৎকারের ভিডিও দেখে যেখানে সেই মহিলাটি জানায় যে কেউ একজন বেশ কয়েকদিন ধরে তাকে ফলো করছিল এবং খুনি তার বাড়িতে ঢুকে তার মুখে বালিশ চাপা দেয় এবং তার গলা কেটে দেয়, এবং এরপর নাকি সেই খুনি কয়েক ঘন্টা যাবত তার পাশেই বসে তার গলা থেকে গড়িয়ে পড়া রক্তের দিকে তাকিয়ে থাকে। এটি শুনে জুলিয়া ভীষণ ভয় পায়। এমনকি রাস্তা দিয়ে হাঁটার সময় তার কাছে মনে হতে থাকে যেন কেউ তাকে ফলো করছে। তখন তার মনকে সতেজ করতে সে একটি সিনেমা দেখতে সিনেমা হলে যায়। এর কিছুক্ষণ পরেই একজন লোক সিনেমা হলে ঢুকে এবং লোকটি গিয়ে জুলিয়ার সিটের ঠিক পেছনের সিটে গিয়ে বসে, যদিও সেখানে চারপাশে আর অনেকগুলো সিটই খালি ছিল। জুলিয়া তার চেহারাটি দেখতে পায় না। সে খুব ভয় পেতে শুরু করে। তখন পরিস্থিতি আরো বেগতিক করে দিয়ে লোকটি তার দিকে কিছুটা ঝুঁকে পড়ে, যেটি দেখে সে তৎক্ষণাৎ সিনেমা হল থেকে দৌড়ে বেরিয়ে যায়। সেখান থেকে সে একটি সুপার মার্কেটে যায়। কিছুক্ষণ পর আবার সে সেখানেও ওই একই লোককে দেখতে পায়। ভয় এবং আতঙ্কের বশে সে ভুলবশত একটি কাচের জার ফেলে দেয় এবং একটি দরজা দিয়ে মার্কেটের সাপ্লাই রুমে প্রবেশ করে। সাপ্লাই রুমের দরজাটির ফাঁকা জায়গা দিয়ে সে লক্ষ্য করে যে সেই লোকটি তাকে অনুসরণ করছে। ভাগ্যক্রমে দোকানের একজন কর্মচারী সেখানে আসলে সে তাকে জিজ্ঞাসা করে দ্রুত পিছনের দরজা দিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। ভয় যেন তাকে একদম গ্রাস করে ফেলে। তাই সে আর নিজেকে আটকাতে না পেরে ফ্রান্সিসকে সুপারমার্কেটে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা সম্পর্কে জানায় এবং পরবর্তীতে তারা দুজন একসঙ্গে সেই সুপারমার্কেটে গিয়ে সেই দিনে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু ফ্রান্সিস বিষয়টিকে তেমন কিছু মনে করে না এবং জুলিয়াকে বলে যে সেই লোকটি তাকে অনুসরণ করছিল না, বরং সে তার দিকে তাকিয়েছিল কারণ জুলিয়া নিজেই তার দিকে আড়াল থেকে নজর রাখছিল। জুলিয়া তখন সিসিটিভি ফুটেজ থেকে সেই লোকটির একটি ছবি তুলে নেয়। তারপর থেকে জুলিয়া প্রচন্ড আতঙ্কিত হয়ে সারাদিন তার অ্যাপার্টমেন্টই কাটাতে শুরু করে, কারণ তার মনে হতে থাকে না জানি কখন সেই লোকের সাথে আবারও তার দেখা হয়ে যায়। সেদিন রাতে সে যখন একা ছিল তখন তার দরজায় এসে একজন
নক দিতে শুরু করে। শব্দটি আস্তে আস্তে আরো তীব্র হতে থাকে, যার ফলে সে ভীষণ ভয় পায়। সে মনের সাহস নিয়ে গিয়ে দরজাটি খুলে দেখে তার বিল্ডিং এরই একজন বৃদ্ধা প্রতিবেশী এসে তার কাছে সাহায্য চাইছেন। কিন্তু সেই বৃদ্ধা রোমানিয়ান ভাষায় কথা বলায় জুলিয়া তার কোনো কথাই বুঝতে পারে না। তখন তার প্রতিবেশী আইরিনা সেখানে এসে তাকে পরিস্থিতি ব্যাখ্যা করে। জুলিয়া তখন জানতে পারে যে সে বৃদ্ধা আসলে তার বিড়ালকে খুঁজতে সেখানে এসেছিলেন। তারপর আইরিনা জুলিয়াকে তার অ্যাপার্টমেন্টে আসতে বলে এবং সেখানে বসে তারা কিছুক্ষণ গল্প করে। কিন্তু হঠাৎ করেই আইরিনার প্রাক্তন এসে দরজায় নক করতে শুরু করে। আইরিনা পরিস্থিতি সামলানোর পর সে জুলিয়াকে তার আত্মরক্ষার জন্য রাখা একটি বন্দুক দেখায়, যেটি তার প্রাক্তনই তাকে দিয়েছিল। অতঃপর জুলিয়া তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে, কিন্তু এবার সে নিশ্চিত হতে চায় যে সেই লোকটি আসলেই তার উপর নজর রাখছিল কিনা, নাকি এই সবই তার মনের ভুল। আর তাই সে তখন জানালা দিয়ে বাইরে তাকায় এবং খুবই অদ্ভুতভাবে সে আবারও সেই লোকটিকে সে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। জুলিয়া তখন জানালার কাছে গিয়ে তার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে ইশারা করে এবং চমকপ্রদভাবে লোকটিও তার দিকে তাকিয়ে তাকে হাত নাড়িয়ে তার ইশারার জবাব দেয়। এতে জুলিয়ার ভয় আরো বেড়ে যায়। সে ফ্রান্সিসকে এ সম্পর্কে জানায় এবং তাকে পুলিশ ডাকার জন্য বলে। অতঃপর একজন পুলিশ অফিসার এসে কি হয়েছে তা জানতে চাইলে সে জানায় যে এটি সেই লোক যে কিনা তাকে এর আগেও সিনেমা হলে এবং সুপারমার্কেটে ফলো করছিল। তাই তখন জুলিয়ার কথা মোতাবেক ফ্রান্সিস এবং পুলিশ অফিসার নিশ্চিত না হওয়া সত্ত্বেও পাশের বিল্ডিং এ গিয়ে সেই লোকটিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। ফ্রান্সিস এসে জুলিয়াকে জানায় পুলিশ অফিসার তাকে বলেছে যে সেই লোকটি কোনো আইনি লঙ্ঘন করেনি এবং তাই এই ক্ষেত্রে সে কিছুই করতে পারবে না। ফ্রান্সিস আরো বলে যে যদি সে সেদিন ওই ব্যক্তিকে দেখেও থাকে তাহলেও সেটা অস্বাভাবিক কিছুই না, কারণ সে এই শহরেই থাকে এবং তাই সে ওই একই দোকান থেকে কেনাকাটা করতেই পারে। এবং তার মতে জুলিয়া নাকি এই বিষয়গুলো নিয়ে নিছকই খুব বেশি সন্দেহ করছে। ফ্রান্সিসের এরকম মনোভাব দেখে জুলিয়া রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে চায়, কারণ সে এটা অনুভব করে যে সে অচেনা দেশের এই অচেনা শহরে একা এবং নিরাপত্তাহীন। এরপর দিন জুলিয়া বাহিরে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় সে অদ্ভুত লোকটিকে দেখলে সে তাকে ফলো করতে শুরু করে। সেই লোকটিকে ফলো করতে করতে একটি স্ট্রিপ ক্লাবে পৌঁছে যায়, যেখানে সে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে। কিন্তু সে এটা জানতে পেরে আরো অবাক হয় যে আইরিনা সেখানে একজন পারফর্মার হিসেবে কাজ করে। জুলিয়া তখন আইরিনাকে এই সবকিছুর বিষয়ে জানালে সে তাকে বলে যে এখানে প্রতিদিনই নাকি নতুন পরিচ্ছন্নতা কর্মী আসে এবং তাই সে ওই লোককে এখানে এর আগে কখনো দেখেনি। যাওয়ার আগে আইরিনা জুলিয়াকে আশ্বস্ত করে এবং বলে যে সে তার খেয়াল রাখবে। সেদিন রাতে ঘুমানোর পর জুলিয়া দেখে যে সে অদ্ভুত লোকটি তার অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে বালিশ চাপা দেয়, কিন্তু ভাগ্যক্রমে এটি শুধুমাত্র একটি দুঃস্বপ্ন ছিল। কিন্তু কিছুক্ষণ পর তার পাশের ফ্ল্যাট থেকে আসা একটি চিৎকারের শব্দ শুনে জুলিয়া ভয় পায় এবং সে মনে করে আইরিনা বোধহয় কোনো বিপদে পড়েছে। সে গিয়ে দেখে আইরিনার অ্যাপার্টমেন্টটি লক করা। আতঙ্কিত হয়ে সে তার অন্যান্য প্রতিবেশী এবং বাড়িওয়ালা মহিলাকে তাকে সাহায্যের কথা বলে। বাড়িওয়ালা মহিলা সেই দরজার একটি ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলে সেখানে তারা কাউকে খুঁজে পায় না। সেখানে শুধুমাত্র একটি বিড়াল ছিল, যার জন্য সবাই মনে করে যে জুলিয়া যে শব্দটি শুনেছে এটি হয়তোবা সেই বিড়ালটি করেছে। এই ঘটনার পর বাড়িওয়ালা মহিলা ফ্রান্সিসকে জুলিয়ার অস্বাভাবিক আচরণ সম্পর্কে অভিযোগ করে। সে সতর্ক করে দিয়ে বলে যে সে তার বাড়িতে কোনো ঝামেলাপূর্ণ ভাড়াটিয়া চায় না। ফ্রান্সিস তখন জুলিয়ার কাছে গিয়ে এই বিষয়ে ক্ষমা চায় যে সে তাকে যথেষ্ট সময় দিতে পারেনি, আর তাই হয়তো সে একাকিত্বের কারণে এরকম বিভ্রান্ত ও সন্দেহপ্রবণ হয়ে গেছে। এরপর জুলিয়া আইরিনার কর্মস্থলে ফোন করে, কিন্তু আইরিনা তখন সেখানেও ছিল না এবং তার সহকর্মীরাও তার কোনো হদিস দিতে পারে না। কিছুক্ষণ পর জুলিয়া একজন ব্যক্তিকে আইরিনার অ্যাপার্টমেন্টের দরজায় নক দিতে দেখে, যেটি আর অন্য কেউ না বরং আইরিনার প্রাক্তন ছিল। জুলিয়া তখন তাকে আইরিনার রহস্যময়ভাবে নিখোঁজ হওয়ার ব্যাপারে জানায়। আইরিনার প্রাক্তন তখন তাকে জানায় যে সেও নাকি তাকে ফোন দিয়েছিল, কিন্তু আইরিনা নাকি তার ফোনটি রিসিভ করেনি। আর তাই জুলিয়া আইরিনার ফোন নম্বরটি চেয়ে নিয়ে নিজেই তাকে ফোন দেয়। তখন তারা খুবই অদ্ভুতভাবে আইরিনার ফোনটি তার অ্যাপার্টমেন্টের ভিতরে রিং হতে শুনতে পায়, যদিও ভিতরে কেউই ছিল না। জুলিয়া তখন আইরিনার প্রাক্তনের কাছে সাহায্য চায় যে সে যেন তাকে তাদের বিল্ডিং এর অপোজিটে থাকা সেই বিল্ডিংটিতে নিয়ে যায় যেখান থেকে সেই অদ্ভুত লোকটি তার দিকে তাকিয়ে থাকে, কারণ জুলিয়া আসলে সেই ব্যক্তির চেহারা দেখতে চাচ্ছিল। সেখানে গিয়ে আইরিনার প্রাক্তন তখন একটি অ্যাপার্টমেন্টের দরজায় খুব জোরে জোরে নক দেয়, কিন্তু কেউই তখন কোনো উত্তর দেয় না। অতঃপর সেখানে থাকা লোকটিকে হুমকি দিয়ে বলে যে সে যেন জুলিয়ার থেকে দূরে থাকে। অতঃপর সে সেখান থেকে চলে যাওয়ার আগে জুলিয়াকে বলে যে যদি সে আইরিনার কোনো খোঁজ পায় তবে সে যেন তাকে জানায়। সে সেখান থেকে চলে যাওয়ার পর জুলিয়া নিজেই গিয়ে সেই দরজায় আবার নক দেয়। একজন বৃদ্ধ তখন দরজাটি খোলে। কিছুক্ষণ আগেও আইরিনার প্রাক্তন আসলে এই দরজাটিতে নক দিয়েছিল এবং তাকেই সে হুমকি দিয়েছিল। জুলিয়া তখন তার কাছে দুঃখ প্রকাশ করে এবং সেখান থেকে চলে যায়। নিচে নামার সময় সে হঠাৎ সে অদ্ভুত লোকটির সম্মুখীন হয় যে সত্যিই ওই বিল্ডিং এ থাকে। প্রচন্ড ভয়ে সে দ্রুত লিফটে উঠে সে বিল্ডিং থেকে বের হয়ে যায়। সেই রাতেই সে পুলিশ অফিসার তাদের দরজায় আসে এবং তার সাথেই ছিল সেই ব্যক্তি যার নামে জুলিয়া পুলিশে কমপ্লেন করেছিল। তার নাম ড্যানিয়েল ওয়েবার। সে পুলিশের কাছে এটি কমপ্লেন করে যে জুলিয়া ও ফ্রান্সিস নাকি তাকে অনুসরণ করছে এবং তারা নাকি তার বাবাকেও হয়রানি করেছে। তাই পুলিশ অফিসার দুজনকে সমঝোতা হিসেবে তাদেরকে হাত মিলিয়ে তাদের এই ভুল বোঝাবুঝি এখানে মেটাতে বলে। তারা সেখান থেকে যাওয়ার পর ফ্রান্সিস জুলিয়াকে জানায় যে সেই সিরিয়াল কিলার স্পাইডার শেষ পর্যন্ত ধরা পড়েছে। এটি আসলে সেই ব্যক্তি যাকে তারা সেদিন অ্যাম্বুলেন্সে
ক্লাসে বসে থাকতে দেখেছিল। সে নাকি ওই মেয়েটির সহকর্মী ছিল যার হত্যা হয়েছিল। এছাড়াও তার নামে অন্যান্য অপরাধের রেকর্ড থাকায় তাকে এখন জেলে প্রেরণ করা হয়েছে। ফ্রান্সিস আশা করে যে এই ঘটনার সমাপ্তির পর জুলিয়া আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। অতঃপর তারা একসঙ্গে ফ্রান্সিসের অফিসে পার্টিতে যায়। সেখানে সাইমন সেই সিরিয়াল কিলারের কথা বলতে শুরু করে। কথোপকথনের মাঝে ফ্রান্সিস জুলিয়াকে নিয়ে ঠাট্টা করে বলে যে সে সেই অ্যাপার্টমেন্টে একা থেকে বোর হয়নি, কারণ সেখানে তার সঙ্গ দেওয়ার জন্য স্পাইডার অর্থাৎ সেই সিরিয়াল কিলারও ছিল। এটি সে রোমানিয়ান ভাষায় বললেও জুলিয়া সেটা বুঝতে পারে এবং তাকে নিয়ে উপহাস করায় সে রেগে গিয়ে সে পার্টি ছেড়ে সেখান থেকে চলে যায়। ফ্রান্সিস তাকে আটকানোর চেষ্টা করলেও সে তার কোনো কথাই শোনে না। তাই এবার ফ্রান্সিসের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তাকে বলে ফেলে যে সে আর জুলিয়ার অতিরঞ্জিত ভীতি ও কল্পনাপ্রসূত সন্দেহ আর সহ্য করতে পারছে না। ফেরার পথে জুলিয়া একা ট্রেনে উঠে অন্য একটি বগিতে ওয়েবারকে বসে থাকতে দেখে। হঠাৎ করেই তখন ট্রেনটি থেমে যায় আর এবার ওয়েবার তার সামনে এসে বসে, যার ফলে সে আবারও ভয় পেতে শুরু করে। জুলিয়া তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে ফলো করছে। এবার ওয়েবার তাকে বলে কেন সে তার দিকে তাকিয়ে থাকে। সে বলে যে সে একা তার অসুস্থ বাবার সাথে থেকে তার দেখাশোনা করে এবং একজন ক্লিনার হিসেবে কাজ করে, তাই সে অন্য মানুষদের দেখে তার একঘেয়েমি দূর করার চেষ্টা করে। এত বছর কেউই তাকে লক্ষ্য করেনি, কিন্তু জুলিয়া একদিন তার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে ইশারা করে। তখন সে মনে করে যে জুলিয়া তাকে হ্যালো বলছে এবং তাই সেও তাকে হাত নাড়িয়ে পাল্টা ইশারার মাধ্যমে উত্তর জানায়। কিন্তু এরপর সে পুলিশ নিয়ে আসে এবং পরবর্তীতে তার বাবাকেও হেনস্থা করে। সে আরো বলে জুলিয়াই নাকি তাকে ফলো করছে, তাই জুলিয়ার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। এই কথোপকথনের সময় জুলিয়ার দৃষ্টি ওয়েবারের হাতে থাকা প্লাস্টিক ব্যাগটির দিকে পড়ে। ব্যাগটি দেখে তার কাছে বেশ সন্দেহজনক মনে হয়। সে তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা চেয়ে ট্রেন থেকে নেমে সোজা বাড়ি ফিরে যায়। ফ্রান্সিসের অবিশ্বাস এবং তার প্রতি অবহেলাপূর্ণ আচরণের কারণে বিরক্ত হয়ে সে তার ব্যাগ গোছাতে শুরু করে। হঠাৎ সে খেয়াল করে পাশের আইরিনার অ্যাপার্টমেন্ট থেকে গান বাজছে। বাহিরে বের হয়ে তার অ্যাপার্টমেন্টের দরজাটি খোলা পেয়ে সে ভিতরে ঢোকে। সেখানে গিয়ে সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় চেয়ারের উপর পড়ে আছে আইরিনার মাথাবিহীন দেহটি। ঠিক ওই মুহূর্তেই কেউ একজন পিছন থেকে এসে তার মুখের উপর একটি প্লাস্টিক ব্যাগ চাপিয়ে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। খানিকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে ওয়েবার। আর এইবার তার আর কোনো কিছু বুঝতেই বাকি থাকে না এবং তার করা সকল সন্দেহই সত্য প্রমাণিত হয়। ওয়েবার স্বীকার করে যে সেই আইরিনাকে হত্যা করেছে এবং তার দেহ কয়েকদিন যাবৎ লুকিয়ে রেখেছিল। সেই দিন যখন জুলিয়া ও বাড়িওয়ালা মহিলা চিৎকারের শব্দ শুনে আইরিনার অ্যাপার্টমেন্টে ঢুকেছিল, তখন সে তাদের শব্দ পেয়ে আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। ঠিক তখনই পাশের অ্যাপার্টমেন্ট থেকে আওয়াজ আসে ফ্রান্সিস বাড়ি ফিরেছে। এটি শুনে জুলিয়া সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু এর আগেই ওয়েবার তার গলা কেটে দেয়। রক্তে ভিজে জুলিয়া মেঝেতে হামাগুড়ি দিয়ে কোনো মতে ড্রয়ারে রাখা আইরিনের বন্দুকটির দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু বন্দুকটি ধরার আগেই সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। ওয়েবার তার পাশেই শুয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না তার নিঃশ্বাস পুরোপুরি থেমে যায়। এদিকে ফ্রান্সিস জুলিয়াকে না পেয়ে তাকে ফোন করে, কিন্তু ফোনের রিং তার পাশের অ্যাপার্টমেন্ট থেকে ভেসে আসে। ঠিক তখনই দেখানো হয় পাশের বিল্ডিং এর একটি বাচ্চা মেয়ে জানালা দিয়ে দৃশ্যগুলো দেখছিল। এটা বুঝতে পেরে ওয়েবার সেখান থেকে বেরিয়ে আসে। সেই মেয়েটি হয়তো তার পরবর্তী শিকার, কিন্তু দরজার বাইরে বের হলেই ফ্রান্সিস তাকে দেখে ফেলে। ঠিক তখনই আচমকাই একের পর এক গুলি এসে ওয়েবারের দেহে বিদ্ধ হয় আর তখন দেখানো হয় জুলিয়াকে। সে তখনও মারা যায়নি। সে কোনো রকমে উঠে আইরিনার ড্রয়ারে রাখা সেই বন্দুকটি দিয়ে ওয়েবারকে গুলি করে হত্যা করে। মুভির শেষ দৃশ্যে রক্তাক্ত শরীরে জুলিয়া ফ্রান্সিসের সামনে এসে দাঁড়ায়। ফ্রান্সিস তখন হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। অবশেষে জুলিয়া প্রমাণ করতে সক্ষম হয় যে সেই আসলে সঠিক ছিল এবং তার সন্দেহই সত্য ছিল। মুভিটি এখানেই সমাপ্ত হয়। পরিশেষে এই মুভিটি আমাদের এই বার্তা দেয় যে কারো কোনো কথাকে অবহেলা না করে সকলের কথাই গুরুত্ব দেওয়া উচিত। তা না হলে ঘটে যেতে পারে এরকমই কোনো এক মর্মান্তিক ঘটনা।